আসসালামু আলাইকুম। আলফি বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন দেশের আলোচিত খবরের শিরোনাম। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। ইউনুস ডেঞ্জারাস ম্যান, বাংলাদেশে কোন নোংরা খেলা খেলছেন ফাঁস করলেন হাসিনার মন্ত্রী। সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ। ন্যূনতম ঐক্য না হলে নির্বাচন শঙ্কায় পড়বে জোনায়েদ সাকি। দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১। চালকের আসনে সরকার, সিদ্ধান্তও তাদের দিতে হবে, মাহমুদুর রহমান মান্না। তিস্তা আন্দোলনের মশাল মিছিলও চালানো হচ্ছে আওয়ামী লীগের নামে। হবিগঞ্জ ৪ আসনে ফয়সালের বদলে শাম্মীকে চেয়ে ছাত্রদলের বিক্ষোভ। বাংলাদেশের আন্দোলন কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না, সুপরিকল্পিতভাবে উৎখাত করা হয় শেখ হাসিনা সরকারকে। এই দাবি বহুবার করেছেন শেখ হাসিনা নিজে। এবার বাংলাদেশের এক প্রাক্তন মন্ত্রীও সেই কথাই বললেন। তিনি এও জানিয়ে দিলেন যে এই ষড়যন্ত্রের পিছনে কাদের হাত ছিল। মহিউবুল হাসান চৌধুরীর এই সাক্ষাৎকারই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রুশ সংবাদ মাধ্যম রাশিয়া টুডেকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী মহিউবুল হাসান চৌধুরী। বাংলাদেশের ছাত্র গণ আন্দোলন নিয়ে কার্যত বোমা ফাটান তিনি সাক্ষাৎকারে। বলেন যে ২০২৪ সালে বাংলাদেশে ওই বিক্ষোভ আন্দোলনের পেছনে আমেরিকার হাত ছিল। মার্কিন সরকারের একটি অলাভজনক সংস্থা এবং ক্লিন্টন পরিবার এর নেপথ্যে ছিল। তারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, গায়ক, মৌলবাদী থেকে শুরু করে তৃতীয় লিঙ্গের মানুষদের বিপুল টাকা দিয়েছিল এই আন্দোলনে ইন্ধন দিতে এবং হাসিনা সরকারকে উৎখাত করতে। মহিবুলের আরও দাবি, মার্কিন সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। তাকে ডেঞ্জারাস বলেই উল্লেখ করেন প্রাক্তন মন্ত্রী। বলেন যে কিছু এনজিও, বিশেষ করে আমেরিকার USAIDর মতো, এরা ২০১৮ সাল থেকে আমাদের সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচার চালাচ্ছিল। উল্লেখ্য, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAID হল মার্কিন প্রশাসনের সবথেকে বড় মানবিক সহায়তা প্রতিষ্ঠান। খরচ কমানো এবং দক্ষতা বাড়ানোর জন্য যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এলন মাস্কের ডজ তৈরি করে দিয়েছিলেন, সেই সময় মাস্কের প্রথম নিশানাই ছিল এই USAID। বাংলাদেশের আন্দোলন এবং হাসিনা সরকারের পতনে তাদের কোনো ভূমিকা নেই বলেই দাবি করে এসেছে আমেরিকা। তবে এর আগে শেখ হাসিনাও একই অভিযোগ করেছিলেন। আমেরিকা সেন্ট মার্টিন আইল্যান্ড চেয়েছিল, শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই ষড়যন্ত্র করে সরকার ফেলে দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন হাসিনা। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল সেনা সদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার এবং পারস্পরিক সামরিক ক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন। আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ISPR আরও জানায়, সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ পাকিস্তান যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার এবং পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক প্রসারিত হওয়ার সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেন। অ্যাডমিরাল নাভিদ আশরাফ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করাচি এবং উত্তর আরব সাগরে অনুষ্ঠিত যৌথ অনুশীলন AMAN-এ বাংলাদেশের অংশগ্রহণকারীদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। গণ অভ্যুত্থানের পর জাতি রাষ্ট্র পুনর্গঠনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই ঐক্যমত কমিশন গঠিত হয়েছিল ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তৈরির চেষ্টায়। রাজনৈতিক দলগুলির ঐক্যমতের মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে, কিন্তু জুলাই সনদে দলগুলির নোট অফ ডিসেন্ট থাকলেও সনদ বাস্তবায়নের খসড়ায় সেটি বাদ দেওয়া হয়েছে। এর ফলে রাজনৈতিক জটিলতা এবং সংকট তৈরি হয়েছে। যেসব দল বিভিন্ন সংস্কার প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে, জুলাই সনদে তাদের অবস্থান কী হবে সেটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। নোট অফ ডিসেন্ট তুলে দেওয়া সঠিক কাজ হয়নি। আবার একটা পর্যায়ে সরকারের দিক থেকে দলগুলিকে নিজেদের মধ্যে আলোচনা করে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এখন ঐক্যমত কমিশন ক্রিয়াশীল নেই, সরকারের দিক থেকে কোনো উদ্যোগ নেই, তাহলে ফেসিলিটেটর কে করবেন? গণতন্ত্র মঞ্চসহ 9টি দল আলোচনার উদ্যোগ নিলেও ফেসিলিটেটরের অভাবে সেটি সম্ভব হয়নি। সরকার যদি সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে জুলাই সনদ বিবেচনায় নিতে হবে। এমন কোনো অবস্থা সৃষ্টি করা যাবে না যাতে সংস্কার, বিচার এবং নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি হয়। এমনটি হলে
রাজনীতিসহ সমাজ জীবনে বিশৃঙ্খলা দেখা দেবে। এর সুযোগ গ্রহণ করবে পতিত ফ্যাসিস্ট এবং তাদের এদেশি পৃষ্ঠপোষকরা। এই কারণে সব দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সংস্কার বিষয়ে ন্যূনতম জাতীয় ঐক্য ছাড়া রাজনৈতিক সংকটের সমাধান হবে না, এটি সরকারকে বিবেচনায় নিতে হবে। সরকার পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিলে ঐক্যমতে ব্যাঘাত ঘটবে। জাতীয় নির্বাচন হওয়াটা অপরিহার্য, এর কোনো বিকল্প নেই। সরকার পক্ষপাতমূলক আচরণ করলে এবং ন্যূনতম জাতীয় ঐক্য প্রতিষ্ঠা না হলে নির্বাচন নিয়ে উদ্বেগ এবং আশঙ্কা তৈরি হবে। পটুয়াখালীর দশমিনায় আজ রোববার ভোরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মোহাম্মদ হানিফ ৩৬ নামের এক যুবলীগ কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৫:৩০টার দিকে দশমিনা সরকারি কলেজ এলাকা খেতে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের আদালত এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্বে ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দশমিনা সরকারি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ জায়েদ পেদা। পরে জায়েদ পেদা নিজের ফেসবুক আইডি থেকে মিছিলের একটি ভিডিও পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, অনেকদিন পরে আবারও রাজপথে। ২ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ব্যানারের সামনে জায়েদ পেদা কাফনের কাপড় পরে মিছিলের নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন। মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগের নেতাকর্মীদের মুখে কালো কাপড় ও মাস্ক ছিল। মিছিলটিতে ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মীকে দেখা যায়। ব্যানারে লেখা ছিল, নো ইলেকশন উইদাউট শেখ হাসিনা। এর একটু নিচে লেখা ছিল, হটাও ইউনুস, বাঁচাও দেশ। ওই একই ভিডিও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ফেসবুকে শেয়ার করেছেন। মিছিলের সময় নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, ১৩ই নভেম্বরের লকডাউন সফল হোক ইত্যাদি স্লোগান দেন। নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল প্রসঙ্গে দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, লকডাউনের ঘোষণা দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এই মিছিল করে এলাকায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায়। আশা করি পুলিশ প্রশাসন দ্রুত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। অন্তর্বর্তী সরকার যে সংস্কার কাজে হাত দিয়েছিল, সেই সংস্কার বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা ছিল না। এটা আইনের সংস্কার, সার্বিকভাবে নির্বাচন ব্যবস্থার সংস্কার। এই সংস্কার প্রক্রিয়ায় অনেক আইনি বিষয়েও আগে থেকে অনেকের ধারণা ছিল না। সে কারণে আলোচনা যত এগোচ্ছে ততই পরিস্থিতি জটিল হচ্ছে। এই সরকারকে অনেকে জনগণের অভিপ্রায়ে গঠিত সরকার বলছে, অনেকে বলছে বিপ্লবের পরে পরিবর্তনের অভিপ্রায়ে গঠিত সরকার। সংবিধান রক্ষা করার অঙ্গীকার করে এই সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু সংবিধানের বৃত্তের মধ্যে থেকে অনেক পরিবর্তন করা যাচ্ছে না। ঐকমত্য কমিশন গঠন ও পরবর্তী সময়ে সরকার ছিল অনুঘটকের ভূমিকায়, কিন্তু পরে দেখা গেল সরকার হাত গুটিয়ে নিল। ঐকমত্য কমিশনে রাষ্ট্রের মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হল, তবে অনেক প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দেওয়া হয়। যারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল তারা বলেছিল সরকার গঠনের পরে তারা জনগণের কাছে যাবে এবং জনগণের রায় অনুযায়ী সেটি তারা বাস্তবায়ন করবে। কিন্তু সরকার নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে দিল। এই নিয়ে নতুন করে বিতর্ক শুরু হলো। ভিন্নমত তুলে দিয়ে সরকার রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি করে দিল। জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে সরকার ব্যর্থ হয়েছে, কিন্তু ঐকমত ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ঠিকই রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিল। সরকার ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে ৮ মাস ধরে আলোচনা করে সিদ্ধান্ত দিতে পারেনি, কিন্তু এখন বলছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে ঐকমত্য সিদ্ধান্ত দিবে। এটি সরকারের এক ধরনের বাতুলতা। এভাবে কোনো সমাধান হবে না, যে কারণে রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। সরকার এটি কোনো অভিমান থেকে কি বলেছে সেটা বোঝা যাচ্ছে না। তবে সরকারের এই সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি করা হলো। এর আগে সরকার যে সিদ্ধান্তগুলো দিয়েছে তা সব দল মানেনি। এখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গণভোট সহ বিভিন্ন বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দিবে সেটি যে সবাই মানবে সেই ভরসা করা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কিভাবে করা যায় সেটি সরকারকে চিন্তা করতে হবে। উত্তরাঞ্চলে তিস্তা বাঁচাও আন্দোলনের গত ১৬ অক্টোবরের মশাল মিছিলের ভিডিও এখন আওয়ামী লীগের কর্মসূচি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম রয়েছে নিষিদ্ধ, কিন্তু অনলাইনে দলটির পক্ষে প্রচার থেমে নেই। তার মধ্যে পুরনো কর্মসূচির ভিডিও নতুন দাবি করে ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিন্ন ধরনের কর্মসূচিকেও আওয়ামী লীগের বলে প্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়ানোর নজিরও দেখা যাচ্ছে। ৭ নভেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় রাতের অন্ধকারে অসংখ্য মানুষ মশাল হাতে সমবেত হয়েছেন। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, আরেকটি যুদ্ধ হবে, স্বাধীন হবে মাতৃভূমি বাংলাদেশ, ১৩ তারিখ লকডাউন সফল করতে ঢাকার পথে রওনা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু দেশরত্ন শেখ হাসিনা আপা।
ভিডিওটি ঘিরে অনেকেই দাবি করছেন এটি আওয়ামী লীগের ডাকে আর শূন্য কর্মসূচির অংশ হিসেবে রাজধানীমুখী মশাল মিছিলের দৃশ্য। ভিডিওটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যায় অংশগ্রহণকারীর কারো কারো মাথায় জাগো বাহে তিস্তা বাঁচাই লেখা হেডব্যান্ড পরা আছে, যা ভিডিওর শুরু ও শেষ অংশে অস্পষ্ট হলেও দৃশ্যমান। অন্যদিকে আওয়ামী লীগের সাম্প্রতিক সময়ে এমন মশাল মিছিলের কোনো কর্মসূচির তথ্য পাওয়া যায়নি। দলটির অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ বা কোনো মূলধারার গণমাধ্যমেও এ ধরনের কোনো অনুষ্ঠানের সংবাদ বা ছবি নেই। অনুসন্ধানে জানা যায়, গত ১৬ অক্টোবর উত্তরাঞ্চলের লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা এই ৫ জেলায় একযোগে জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের অংশ হিসেবে মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। এটি প্রথম আলো সহ একাধিক জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই কর্মসূচির ছবি, ভিডিও এসেছিল। হবিগঞ্জ ৪ বা চুনারঘাট মাধবপুর আসনে বিএনপি প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে শাম্মী আক্তারকে পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করেছেন চুনারঘাট উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। গত রোববার বিকেল ৪:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত চুনারঘাটের ঢাকা সিলেট পুরানো মহাসড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে দলীয় ৪০০ নেতাকর্মী অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে চুনারঘাট বাজার প্রদক্ষিণ করে সমাবেশ করেন। চুনারঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন তার বয়স ৮০ বছরের উপরে। শারীরিক অবস্থার কারণে তিনি তৃণমূলে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে পারবেন না। তাই আমরা সাবেক নারী সংসদ সদস্য শাম্মী আক্তারকে পুনর্বিবেচনার অনুরোধ করছি। চুনারঘাট পৌর ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান বলেন, দলের দুর্দিনের মামলার ভারে যখন আমরা বিপর্যস্ত, তখন শাম্মী আক্তারই ছিলেন আমাদের পাশে। তিনি রাজপথের অগ্নিকন্যা, তাকেই প্রার্থী করা উচিত। পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহ প্রান্ত বলেন, শাম্মী আক্তার রণাঙ্গনের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। দলের প্রাথমিক মনোনয়ন তারই প্রাপ্য। হবিগঞ্জ ৪ বা চুনারঘাট মাধবপুর আসনে বিএনপি প্রাথমিক মনোনয়ন পেয়েছেন এস এম ফয়সাল।